একটু আগে আহমেদকে তার ঘরে বন্ধ করে দিয়ে গেস্ট রুমে গিয়েছে, কিন্তু সেখানে যাওয়ার কারণ আহমেদকে বলে যায়নি। আহমেদ এখন কোনো উপায় না পেয়ে বিছানায় বসে বসে রেওয়াজ করছে, আর পরবর্তীতে মুক্তিপ্রাপ্ত তার নতুন গানটার প্র্যাকটিস করছে। খুব তাড়াতাড়ি এই গানের রেকর্ডিং শুরু হবে। হঠাৎ করে আহমেদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে চলচল করছে মামনি লেখাটা। আহমেদ হাসি মুখে কলটা ধরল। ওপাশ থেকে তখনই শোনা গেল রুক্ষ কণ্ঠ। কি রে সাদ, ভুলে গেছিস তোর মামুনিকে? আহমেদ মাথা চুলকে বলল, কিভাবে ভুলবো মামুনি? তোমাকে ভোলা যায়? কত ভালোবাসি তোমায়। আহমেদের এরকম আহ্লাদ দেখে রাজিয়া রহমানের বেশ হাসি পেল। এরপরে বলল, তুই তো আবার সেলিব্রিটি মানুষ, তোকে তো সবসময় কল করে পাওয়া যায় না। যখনই কল করি তখনই তো তোর অ্যাসিস্ট্যান্ট ধরে। আহমেদ এবার মুচকি হাসল। রাজিয়া রহমান এবার বলে উঠল। খাওয়া দাওয়া হয়েছে তো নাকি? আহমেদ এবার চমকে গেল। সে এখন কি বলবে? সে কি এখন বলবে রোজা তার জন্য আজ অনেক হাই ভোল্টেজের রাজকীয় রান্না করেছে? রোজা যে এখানে আছে সেটা কি মামনি জানে? এখন যদি সে বলে দেয় তাহলে কি কোনো প্রবলেম হবে? তার চিন্তা ভাবনার মাঝেই রাজিয়া বলে উঠলেন। কি রে, খাসনি এখনো? রোজা কিছু রান্না করেনি? আহমেদ এবার অবাক হয়ে বলল, তুমি জানো না? মানে এখানে রোজা আছে, তুমি জানো? রাজিয়া রহমান বেশ ভাব নিয়ে বলল, তোর কি মনে হয় রোজা তোর কাছে যাবে আর আমাকে না বলে যাবে? তোর ওইখানে যাওয়ার আগে ও তো আমার এখানে এসেছিল, আমার সাথে দেখা করে তারপর গিয়েছে। আহমেদ বোঝার ভঙ্গিতে মাথা ঝাঁকালো। রাজিয়া এবার বললেন, যাক বাবা, তোর মতো সেলিব্রিটির সাথে কথা বলার মতো মুড আমার নেই। যে কারণে কল দিয়েছি সেটা শোন। আহমেদ এবার বলল। হ্যাঁ হ্যাঁ, বলো মামুনি। রাজিয়া এবার একটু সতর্ক হয়ে বললেন। কালকের তারিখটা মনে আছে তো তোর? আহমেদ একটু ভেবে বলল, হ্যাঁ, কালকে 12 তারিখ। ও আচ্ছা আচ্ছা, 12 তারিখ তো। 12 তারিখে কিছু আছে নাকি? আহমেদ বলতে চাইলো না তেমন কিছু নেই, কিন্তু একটু ভেবে আহমেদের মাথা ঝিলিক দিয়ে উঠল। 1 মিনিট, কালকে 12 তারিখ অর্থাৎ 12ই অক্টোবর। আহমেদ এবার মুখ খিচে বলল, ইস রে, ভুলে গিয়েছিলাম মামুনি। কাল তো আমার জন্মদিন, দেখেছো? আমার একটুও মনে নেই। রাজিয়া রহমান বলে উঠলেন। তুই তো অনেক ব্যস্ত মানুষ, নিজের জন্মদিনটাও ভুলে যাস। আহমেদ একটু অবাক হয়ে বলল। তোমার মনে আছে মামুনি? রাজিয়া একটু অন্যভাবে বললেন। তোর কি মনে হয় এই বুড়ো বয়সে আমি তো জন্মদিন মনে রাখবো? যেখানে আমি নিজের ওষুধ খাওয়ার কথা মনে রাখতে পারি না, সেখানে তোর জন্মদিন মনে রাখবো? এরপরই কাছে তুই কিভাবে আশা করিস? আহমেদ এবার ভ্রু কুঁচকে বলল। তাহলে? রাজিয়া রহমান মিষ্টি হেসে বললেন। আমাকে তুই রোজা বলেছি, ওই সকালবেলা মনে করিয়ে দিল আমায়। আহমেদ এবার চমকে গেল। অবিশ্বাস্য চোখে পিটপিট করে নিজের ঘরের বন্ধ দরজাটার দিকে তাকালো। একে একে মনে করতে লাগলো আজ সকাল থেকে ঘটা সমস্ত ঘটনাগুলো। আচমকা রোজার এই বাড়িতে আগমন, তার জন্য ভালোবেসে রান্না করা, একসাথে ঘুমানো, আজকে সারাটা দিন একসাথে সময় কাটানো, হুট করে কোনো কারণ ছাড়া সৌরভের ফ্ল্যাট থেকে চলে যাওয়া, ভাষায় বলা রোজার কথাটুকু, এক এক করে সারাদিনে ঘটা সমস্ত স্মৃতিগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকলো। তাহলে কি এই কারণে আজ রোজা সারাটা দিন তাকে সময় দিয়েছে? তাহলে কি কালকেও দেবে? তাহলে রোজার কি তার জন্মদিনের কথা মনে আছে? যেখানে ব্যস্ত থাকার কারণে আহমেদ নিজেই নিজের জন্মদিনটা ভুলে গিয়েছে, সেখানে এত ব্যস্ততার মাঝেও রোজার মনে আছে তার জন্মদিনের কথা। আহমেদ অনেকক্ষণ নীরব থাকলো। তার নীরবতা দেখে রাজিয়া বলে উঠল। হ্যালো সাদ, শুনতে পাচ্ছিস? কি হলো তোর? আহমেদ এবার হুঁশ ফিরে পেল। সে আমতা আমতা করে বলল। না মানে, হ্যাঁ শুনতে পাচ্ছি। ও তোমাকে বলেছে? মানে ওর মনে আছে? তাহলে এই কারণেই কি রোজা সকাল থেকে আজ আমার সাথে আছে? রাজিয়া রহস্যময় হেসে বলল। আমি কিভাবে বলবো? আমি তো অত কিছু জানি না। আমি শুধু এতটুকুই জানি যে রোজা হয়তো তোকে কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছে। আহমেদ এবারও চুপ থাকলো। রাজিয়া রহমান আবারও বললেন। শোন,
তোর মনে আছে 1 বছর আগে তুই আমাকে একটা শাড়ি পাঠিয়েছিলি রোজাকে দেওয়ার জন্য, কিন্তু রোজা রাগ করে থাকার কারণে ওই সময় তোর দেওয়া শাড়িটা নেয়নি, আমার কাছেই ছিল। মনে আছে তোর? আহমেদ একটু ভেবে বলল। হ্যাঁ, মনে আছে। একটা শাড়ি পাঠিয়েছিলাম কিন্তু ও ওটা নেয়নি। তোমার কাছে রেখে ফিরিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ও তো আজকে সকালবেলা আমার ফ্ল্যাটে এসে ওই শাড়িটা নিয়ে গেছে। আহমেদ যেন চমকের উপর চমক খাচ্ছে। আজকে সারাটা দিন তার অবাক হতে হতেই মাথার উপর দিয়ে ঝড় যাচ্ছে। এখনো যে হার্ট অ্যাটাক না করে বেঁচে রয়েছে এটাই অনেক। অবাকের চরম পর্যায়ে পৌঁছে আহমেদ বলল। শাড়িটা নিয়ে এসেছে মানে? তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে? হ্যাঁ রে হ্যাঁ, সকালবেলা নিয়ে গেছে শাড়িটা। আর আমি যখন জিজ্ঞেস করলাম এই শাড়ি নিয়ে কী করবি, তখন ও আমাকে হুমকি দিয়েছে আমি যদি নাকি এই বিষয়ে কিছু জিজ্ঞেস করি তাহলে ও আমার সাথে কথা বলবে না। বল দেখি এটা কেমন ধরনের হুমকি? এই জন্য আমি ওকে কিছু জিজ্ঞেস করতে পারিনি। আহমেদের কানে আর কোনো কথাই যাচ্ছে না। সে এখন অবাক হয়ে চিন্তা করছে, যদি সত্যিই শাড়িটা রোজা নিয়ে আসে তাহলে কি শাড়িটা পরবে? আর যদি সত্যিই এমন হয় তাহলে কি এই 4 বছর পর আবারও শাড়িতে নিজেকে সাজিয়ে তুলবে? আহমেদের কি আবারও সৌভাগ্য হবে শাড়ি পরিহিত রোজাকে দেখার? হঠাৎ করে আহমেদের হার্টবিট বেড়ে গেল। সে নিজের ডান হাতটা বুকে এনে রাখলো। বিপ বিপ করে চলতে থাকে তার হার্টবিট, চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। রোজাকে রোজাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখার কথা ভাবলেই তার হার্টবিট বেড়ে যাচ্ছে। তাহলে যদি সত্যিই রোজা তার দেওয়া শাড়িটা পরে আসে তাহলে আহমেদ তো হার্ট অ্যাটাক করে বসবে। আহমেদ এবার ভেবে নিল কোনো একদিন সে শাড়ি পরিহিত রোজার কাছেই খুন হয়ে যাবে। আহমেদ অনেক ভালোবেসে রোজার জন্য কিনেছিল মেরুন রঙের ওই শাড়িটা। রোজার জন্য আহমেদের বেশ পছন্দ হয়েছিল, কিন্তু যেদিন রোজা সেই শাড়িটা প্রত্যাখ্যান করেছিল সেদিন আহমেদের মন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এবার আজ তার দেওয়া সেই শাড়িটা রোজা ফিরিয়ে নিয়েছে শুনে আহমেদের বুকে অসংখ্য প্রজাপতি উঠতে শুরু করলো। আহমেদের নীরবতা দেখে রাজিয়া রহমান মুচকি হাসলেন। তিনি বেশ ভালোই বুঝলেন ছেলেটার এখন অবস্থা কিরকম হয়েছে। এই কারণে রাজিয়া রহমান তড়িঘড়ি করে বলে উঠলেন। আচ্ছা থাক, রান্না বসিয়েছি, আমার খাবার পুড়ে যাচ্ছে, তুই দেখ কি হয়। আমি তো কিছু বলতে পারবো না, তবে হয়তো বা আজ রাতে কিছু একটা হবে। আর তুই একটু সাবধানে থাকিস, পারলে সকালবেলা একটু হার্টের ডাক্তারের কাছে যাস। এই অকাল বয়সে হার্ট অ্যাটাক করলে আবার সমস্যা। এভাবে মশকরা করেই রাজিয়া রহমান আহমেদকে কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিল। আহমেদ কোনো মতে শুধুমাত্র কান থেকে ফোনটা নামিয়ে বিছানার পাশে রাখলো। ঘড়ির দিকে তাকালে দেখতে পাই এখন 11টা 10 বাজে। আর বেশিক্ষণ নেই। রোজা যদি সত্যিই শাড়ি পরে, তাও আবার সেই মেরুন রঙের শাড়িটা, তাহলে কি আহমেদ আসলেই হার্ট অ্যাটাক করবে? ভেবেই তো বুক ধরপড় ধরপড় করছে। আবার রোজার ইতালিয়ান ভাষায় বলা সেই কথাটা। আসন্ন পরিস্থিতিটার কথা ভেবে উঠলেই আহমেদের নিঃশ্বাস থেমে যাচ্ছে। একটা শুকনো ঢোক গিলে পাশে থাকা পানি ভর্তি গ্লাসটা এক চুমুকে শেষ করে দিল আহমেদ। না জানি আজ কি হবে। আপনি এসব কি নাটক শুরু করেছেন বলুন তো? কপট রাগ দেখিয়ে বলে উঠল রোজা। আহমেদ কোনো রকম ভাবান্তর না হয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল। তুমি যখন এতক্ষণ ধরে আমাকে এই রুমে বন্ধ করে রেখে দিয়েছিলে তখন সেটা নাটক ছিল না? আমাকে এই রুমে বন্দি করে রেখে তুমি বুঝি গেস্ট রুমে ভূতের সাথে বাসর করছিলে? রোজা এবার নিজেকে ধাতস্থ করে বলল। দেখুন, বাজে কথা বলে একদম সময় নষ্ট করবেন না। আমার কাছে সময় নেই। সুন্দর করে ভদ্র মানুষের মতো এই পাঞ্জাবিটা পরে আসুন আমার সাথে। বলেই একটা ব্যাগ এগিয়ে দিল রোজা। আহমেদ ব্যাগটার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আসলে রাজিয়া রহমানের কাছে সবকিছু আগে থেকে জানার পর আহমেদ মনে মনে একটা খুব জোর জবরদস্ত প্ল্যান করে ফেলেছে। রোজা খুব চালিয়েছে তাকে এতদিন ধরে, সেও তাই পরিকল্পনা করে ফেলেছে তাকে এখন একটু চালাবে। একটু আগে রোজা ঘরে এসে একটা ব্যাগ আহমেদের দিকে এগিয়ে দিয়ে পাঞ্জাবিটা পরে নিতে বলে। আগে হলে আহমেদ খুশি মনে পড়ে ফেলতো, কিন্তু নিজের সাজানো পরিকল্পনা অনুযায়ী সে এমন ভাব ধরল যাতে তার কোনো ইন্টারেস্ট নেই।
এই কারণেই রোজাও রেগে যাচ্ছে। নিজের হাসিটা লুকিয়ে আহমেদ নিজেও একটু শক্ত কণ্ঠে বলল, আমি কোনো রকম পাঞ্জাবি পরবো না, আর তোমার সাথে কোথাও যাবও না। রোজা ভ্রু কুঁচকে বলে উঠল, আপনি আমার অবাধ্য হচ্ছেন? কেন? তুমি এতদিন ধরে আমার অবাধ্য ছিলে না? কখনোই না, আমি আপনার অবাধ্য। বলতে গিয়ে থেমে গেল রোজা। আহমেদ ভ্রু নাচিয়ে বলল, কি ছিলে না? রোজা ঠোঁট ভিজিয়ে বলল, আমি থাকলে আপনাকেও থাকতে হবে। আমি যা করব আপনি তাই করবেন? করতেও পারি, বলা যায় না। রোজা খুব বিরক্তির সাথে শ্বাস ফেলল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11:35 বাজে। আর বেশিক্ষণ সময় নেই। আহমেদ আর চোখে রোজাকে দেখে মুচকি হাসতে থাকলো আর মনে মনে বলে উঠল, লাইনে এসো বাবু সোনা, এতদিন খুব জ্বালিয়েছো আমাকে। সত্যি কথাটা বলে দাও, অথবা একটা চুমু দাও, তাহলে আমি তোমার কথা মতো সুর করে সব কাজ করব। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মামুনি আপনাকে সব বলে দিয়েছো, রাইট? আপনি ইচ্ছে করে এমন করছেন। একদম ঠিক ধরেছো মাই কুইন। রোজা এবার ক্লান্ত স্বরে বলল, দেখুন, আমি মেবি শাড়ি পরা ভুলে গিয়েছি, তাই তৈরি হতে আমার অনেক সময় লাগবে। আপনি যত তাড়াতাড়ি আমার কথা শুনবেন তত তাড়াতাড়ি আমিও শাড়ি পরতে পারবো। আর আপনি এমন করলে আমি কিন্তু শাড়ি পরবো না। আহমেদ এবার চমকে গেল। এই মেয়ে এসব কি বলছে? শাড়ি পরবে না মানে? এতদিন পর শাড়ি পরিহিত রোজাকে দেখার সুযোগ হয়েছে আহমেদের। এই সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করবে না। আহমেদ এবার ভদ্র ছেলের মতো রোজার বাড়িয়ে দেওয়া ব্যাগটা নিল আর সুন্দরভাবে বলল, তুমি যাও, সুন্দর করে তৈরি হও, সাজগোজ করতে হবে না, শুধু শাড়িটা পরে চুলগুলো ছেড়ে দেবে, তাহলেই হবে। যাও তুমি, আমি পাঞ্জাবি পরে নিচ্ছি। রোজা এবার গম্ভীর স্বরে বলে উঠল। উফ, অবশেষে থ্যাংক ইউ সো মাচ। বলেই রোজা দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে পড়ল। এতদিন ধরে শাড়ি না পরার কারণে সে আসলেই শাড়ি পরা ভুলে গিয়েছে। আজ শাড়ি পরতে গিয়ে যে তাকে মোটামুটি যুদ্ধ করতে লাগবে সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে রোজা। আহমেদ এবার সেই ব্যাগটা থেকে পাঞ্জাবিটা বের করলো। মেরুন রঙের পাঞ্জাবিটা দেখে আহমেদ মুচকি হাসলো। আজ তো সেও অনেকদিন পর পাঞ্জাবি পরবে। গত 3 বছর ধরে তো সে এসব ছুঁয়েও দেখেনি। আহমেদ বেশ ভালোই বুঝতে পারছে যে রোজার শাড়ির রংটা মেরুন বলে রোজা তাকে মেরুন রঙের পাঞ্জাবি দিয়েছে। বাহ, আজ তারা আবারও আগের মতো কালার ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরবে। আহমেদ পাঞ্জাবিতে ছোট্ট করে ঠোঁট ছোঁয়ালো। তার প্রিয়তমার দেওয়া উপহার বলে কথা। পারলে সে এটাকে জাদুঘরে যত্নের সাথে সংরক্ষণ করবে। রিয়াদ, নোরা, অহনা এবং নাহিদ 4 জনই যখন ঘটনাস্থলে পৌঁছয়, তাদের ভাবনা অনুযায়ী সত্যি স্থানীয় পুলিশ আগেই এসে পৌঁছিয়েছে। জায়গাটা এখনো ধোঁয়ায় আচ্ছন্ন। বাতাসে পোড়া কাঠের গন্ধ। অহনা সাবধানে চারপাশে দেখে ক্ষতিগ্রস্ত দেওয়াল আর ছাই ঢাকা মেঝের মধ্যে সম্ভাব্য প্রমাণের খোঁজ শুরু করে। পোড়া কাঠের টুকরো, মেঝের ভাঙা অংশ, এমনকি ফাটল ধরা দেওয়াল, সব কিছুতে তারা চোখ রাখে। হয়তো কোথাও কোনো সূত্র আছে যা শত্রুর পরিকল্পনার প্রকাশ করতে পারে। এজিআর টিমের লিডার রোজা ব্যতীত সকলকে এখানে উপস্থিত দেখে থানার নতুন এসআই ফারুক খান বাদে অন্যান্য পুলিশরা একটু অবাক হলো। রোজা কখনোই তার টিমের সদস্যদের একা এভাবে পাঠায় না, বিশেষ করে এসব কাজগুলোতে। রিয়াদ সকলকে উদ্দেশ্য করে বলল, শোনো সবাই, চলো আমরা আগে বাড়ির ভেতরটা দেখে আসি। সবাই মাথা নাড়িয়ে দগ্ধ বাড়িটাতে ঢুকে পড়ল। তাদের লক্ষ্য একটাই, এই আগুনের পিছনে কারা আছে এবং কেন এই ধ্বংসযজ্ঞ ঘটানো হলো। রোজাকে জানার আগেই তার সত্য উদ্ঘাটন করতে চায়, যেন তার প্রতিশোধের লড়াইয়ে আরেকটি শক্তিশালী অস্ত্র যোগ করা যায়। যখন আগুনে পুড়ে যাওয়া বাড়িতে খুঁটিনাটি খুঁজতে থাকে, তখন তারা কিছুতেই কোনো গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় না। আশেপাশে ছাই আর পোড়া কাঠের স্তূপ ছাড়া কিছুই নেই যেন। তাদের হতাশা বাড়তে থাকে, কারণ রোজাকে কিছু জানার আগে তারা একটা প্রমাণ সংগ্রহ করতে চায়।
এমন সময় সেখানকার থানার সেই এসআই তাদের কাছে আসে। তিনি একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী কর্মকর্তা। তার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট। থানার এই এসআই নতুন হওয়ার কারণে তিনি এখনও রোজা বা তার টিমের সাথে দেখা করার সুযোগ পাননি, যে কারণে তাদের আসল পরিচয় তিনি ধরতে পারছে না। তিনি অহনার দিকে তাকিয়ে একটু বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, এখানে কি খুঁজছেন আপনারা? জানেন তো এই ঘটনা পুলিশের অধীনে তদন্তাধীন। এভাবে অনুমতি ব্যতীত আপনারা এখানে ইনভেস্টিগেশন চালাতে পারেন না। পরিচয় কি আপনাদের? নাহিদ মনে মনে বলল, টাকলা এসআইটাকে দিয়ে হচ্ছিল না, এখনই নতুন এসআই যুক্ত হয়েছে। রিয়াদ একবার ফারুক খানকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে কোনো কথাবার্তা ছাড়াই নিজের মানিব্যাগ থেকে কার্ড দেখায়। ফারুক খান সেটা দেখার পর একটু অবাক হয়ে বলেন, আপনারা আন্ডার কভার এজিআর টিমের মেম্বার? নাহিদ এবার বলে ওঠে। জি হ্যাঁ জনাব। ভদ্রলোক এবার বেশ বিনয়ী হয়ে বললেন, কিন্তু ম্যাম কোথায়? মিস রোজাকে তো দেখতে পাচ্ছি না। তার সাথে দেখা করার অনেক ইচ্ছে আমার। রিয়াদ এবার ফারুকের দিকে তাকিয়ে বলল, ম্যাম এখনও বিষয়টা জানেন না, তাই তার জন্য কিছু তথ্য সংগ্রহ করছি। আপনারা কোনোভাবে এখন ম্যামকে এটা জানাবেন না। আর আপনারা তো জানেনই এই বাড়িটা আগে ম্যামের ছিল। যদিও ম্যাম জানে না, তবে ম্যামের অনুপস্থিতিতে ইনভেস্টিগেশন করার অর্ডার আমাদের কাছে আছে। এসআই তাদের দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে বলেন, ঠিক আছে, কিন্তু দয়া করে খেয়াল রাখবেন এটি পুলিশের তদন্ত এলাকা। যা করার তা আমাদের সাথে সমন্বয় করে করতে হবে। যদি কিছু খুঁজে পান বা কিছু জানতে পারেন আমাদেরকে অবশ্যই জানাবেন। সবাই মাথা নাড়ে। এসআই চলে যাওয়ার পর তারা আবারও চারিপাশে নজর বোলায়, কিন্তু এক মুহূর্তে তাদের মনে হয় যেন এই এসআই নিজেই কিছু লুকিয়ে রাখছে। অহনা রিয়াদকে উদ্দেশ্য করে বলে উঠল, রিয়াদ, লোকটাকে সুবিধার মনে হলো না, নতুন এসেছে তাই বলে আমাদের চিনতে পারবে না, বিষয়টা কেমন দেখায় না? নোরা এবার বলে উঠল, ওনার ভাবসাব দেখে মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে আমাদের কাছ থেকে। আমাদের টিমের সম্পর্কে জানে, ইভেন ম্যামের নামটাও জানে, অথচ আমাদেরকে কখনো দেখেনি। রিয়াদ সবার দিকে তাকিয়ে বলে উঠল, চিন্তা করো না, বাদ দাও। এসব চুনোপুটি আমাদের কিছু করতে পারবে না। আহমেদ নিজের ঘরে বসে অপেক্ষা করছে। মেরুন রঙের পাঞ্জাবিতে সজ্জিত যা তাকে উপহার দিয়েছে রোজা। তার মনে উত্তেজনা ও কৌতূহল, একটু পরেই হয়তো রোজার কাছ থেকে বার্তা আসবে। আহমেদ অপেক্ষা করতে করতে একটা বড়সড় সিদ্ধান্ত নিয়ে বসে। তার ঘরের এক কোণে চেয়ারে থাকা রোজার ফর্মাল কোটটার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। আজ তার জন্মদিন উপলক্ষে রোজার কাছে সেরা উপহারটাই চেয়ে নেবে। হঠাৎ ফোনে নোটিফিকেশন আসে। দ্রুত গেস্ট রুমে চলে আসুন ফার্স্ট। আহমেদের ভ্রু কুঁচকে গেল। এই মেয়েটা তাকে ভালোবেসে ডাকছে নাকি হুমকি দিচ্ছে বোঝা মুশকিল। একটু ভালোবেসে আদর করে তো ডাকতেও পারতো। ওগো শুনছেন, একটু কষ্ট করে গেস্ট রুমে আসুন। এভাবে বললেও তো আহমেদের ভালো লাগতো। আজকাল মেয়েটা খুব ধমকাধমকি করে কথা বলা শুরু করেছে। গেস্ট রুমে ঢুকতেই আহমেদ চোখের সামনে দেখতে পায় এক মুগ্ধকর দৃশ্য। পুরো ঘরটি রঙিন আলো, বেলুন আর ফুলের সৌরভে সজ্জিত। প্রতিটি কোণ যেন তার জন্য বিশেষভাবে তৈরি। কিন্তু এই সমস্ত সাজসজ্জা মুহূর্তেই আবছা হয়ে যায় যখন সে চোখ তুলে দেখে রোজাকে। তার দৃষ্টি আটকে যায় রোজার মেরুন শাড়ির ওপর। 3 বছর ধরে যে মেয়ে শুধুমাত্র কঠোর পোশাকে শক্তিশালী ব্যক্তিত্বে নিজেদের ঢেকে রেখেছে, আজ সেই রোজা তার জন্য শাড়ি পরেছে। মেরুন রঙের শাড়ি যেন তাকে ঘিরে একটা প্রশান্তির আভা ছড়িয়ে পড়েছে। আহমেদের মন থেমে যায়। চারিপাশের সবকিছু যেন মিলিয়ে যায় এক মুহূর্তেই। তার চোখে কেবল রোজা, তার হৃদয়ে অস্থিরতা। এতটা মায়াবী, এতটা সুন্দর রূপে রোজাকে সে কখনো দেখেনি। রোজার চোখের গভীরতায় ডুবে যেতে থাকে আহমেদ, যেন এই মুহূর্তে তার জন্য অনন্তকাল ধরে স্থায়ী হয়।
রোজা আজ কোনো সাজগোজ করেনি, কিন্তু তাতেই যেন তার সৌন্দর্য আরো মুগ্ধকর হয়ে উঠেছে। তার পরনে মেরুন শাড়ি, যা শুধু তার সৌন্দর্যকে নয় বরং তার স্নিগ্ধ ব্যক্তিত্বকেও ফুটিয়ে তুলেছে। চুলগুলো সে এলোমেলোভাবে ছেড়ে দিয়েছে, কোনো বিশেষ অলংকার বা সাজসজ্জা নেই, তবুও যেন সে নিজের সহজাত মাধুর্যে আলোকিত। তার মুখে এক ধরনের প্রশান্তি, চোখে গভীরতা, আর ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি। রোজা এভাবে অনেক দিন আহমেদের সামনে আসেনি। 3 বছর ধরে তার দৃঢ়তা আর শক্তিশালী ব্যক্তিত্ব তার পোশাক আর চলনে স্পষ্ট ছিল, কিন্তু আজকের এই রূপ, এই সরল অথচ অসামান্য সাজ আহমেদের হৃদয়কে এক মুহূর্তে থামিয়ে দেয়। তার চোখের সামনে কেবল রোজা, যেন চারিপাশের সবকিছু ম্লান হয়ে গিয়েছে। আহমেদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, বুঝতে পারে না তার চোখ সরাবে কিভাবে। এই স্বাভাবিক নির্মল সৌন্দর্যে রোজাকে যেন এক নতুন রূপে আবিষ্কার করছে আহমেদ, একটা রূপ যা কেবল তার জন্যেই রোজা আজ ধারণ করেছে। রোজা এবার ভ্রু কুঁচকে বলল,